সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আপনারা জানেন যে প্রায় সপ্তাহখানেক হতে চলল প্রতীক বরাদ্দের পরে নির্বাচনী প্রচার অভিযান চলছে। সব পক্ষই তাদের মতো করে চেষ্টা করছেন প্রচার অভিযানে অংশগ্রহণ করা, তবে অভাব অভিযোগ কিন্তু থেমে নেই। এই প্রেক্ষিতে আমরা বিভিন্ন সময়ে নির্বাচনী পরিবেশ নিয়ে অনুষ্ঠান করেছি। আজ আলোচনা করব মাঠের পরিবেশ কেমন, প্রকৃত পরিবেশ, এবং এটা নিয়ে যেসব আলোচনা সেগুলো নিয়ে বিশেষজ্ঞরা কি ভাবছেন। আজ আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামান, উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন যারা মোফাজ্জল করিম, সাবেক রাষ্ট্রদূত ও সচিব, এবং আমাদের সঙ্গে আরও যোগ দেবেন ডক্টর আব্দুল আলিম, নির্বাচন বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের জনতন্ত্র গণতন্ত্রে। যে আলোচনা আমরা করছিলাম, যারা মোফাজ্জল করিম, মাঠের পরিবেশ, স্বাভাবিক মাঠ বলতেই এখন বোঝা যায় যে নির্বাচনী মাঠের কি পরিবেশ। প্রধান যে বিরোধী দল আছেন এবং ঐক্য তথা ঐক্যজোট যদি বলি, তারা তাদের একজন রিজভী সাহেব বলেছেন প্রায় ১৫০টার মতো তারা অভিযোগ এরকম উত্থাপন করেছেন যে তারা শিকার হচ্ছেন বিভিন্ন রকম বলা চলে যে প্রতিকূল পরিবেশের নির্বাচনী প্রচার অভিযানকালে। আর জন ওবায়দুল কাদের বলেছেন যে না, এটা বিএনপির নিজেরই তৈরি, এরা নিজেরা এই ধরনের হয়তো করে দোষ দেবার চেষ্টা করছে। আর এমনি আপনার পর্যবেক্ষণ তো আছে, সব মিলে কি মনে হচ্ছে নির্বাচনী মাঠের পরিবেশ? ধন্যবাদ। নির্বাচনী মাঠের পরিবেশ বলতে গেলে পরেই বলতে হয়, যখন নির্বাচনের কর্মকাণ্ড শুরু হলো, ধরুন আজ থেকে সপ্তাহ ২ সপ্তাহ আগের কথা বলছি আর পুরো প্রক্রিয়াটা বলছি, পুরো প্রক্রিয়াটা বেশ। তো তখন মোটামুটি তো এটা ভালোই ছিল, একটা মনোরম পরিবেশেই আর কি বলা যেতে পারে। তারও আগে গেলে পরে সেই ১ নভেম্বর তারিখে তো একটা ঐতিহাসিক একটা পদক্ষেপ নেওয়া হলো, যেটা কোনোদিন মানে কেউ কল্পনাও করে নাই যে দুই বিপরীতমুখী দুই দল বা দুই ক্যাম্পে থেকে একসঙ্গে বসার একটা আয়োজন হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার আগের যে সমস্ত চিন্তাধারা ছিল যে এখানে কোনো সংলাপ হতে পারে না ইত্যাদি, এখান থেকে তিনি একটু সরে গিয়েও, ছাড় দিয়েও বলবো আমি, বসলেন এবং পরে সব অন্যান্য দলগুলোর সঙ্গে সবার সঙ্গে আলোচনা করলেন। করে মনে হলো বাংলাদেশে যেন একটা সত্যিকার অর্থে চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে, এবং এটা চললো বেশ। এই সংলাপে যদিও কিছু তেমন আমার মতে আর কি খুব একটা মানে সুস্পষ্ট কিছু দিক নির্দেশনা আসেনি, না আসলে পরেও তবুও মনে হলো যে অন্তত পক্ষে তো দুইটা, যেখানে বরফ গলছিল না মোটেই, সেখানে বরফ টরফ গলছে ইত্যাদি। এরপরে এইভাবে চললো, কিন্তু হঠাৎ করে আবার গত কিছুদিন ধরে, সপ্তাহখানেক ধরে আর কি, বিশেষ করে ১০ তারিখে যখন প্রতীক বরাদ্দ হয়ে গেল, ১১ তারিখ থেকে প্রচারণা শুরু হয়ে গেল, হঠাৎ করে পরিবেশ ভীষণ উত্তপ্ত হয়ে উঠল। এটা মোটেই কাঙ্ক্ষিত নয়, এটা মোটেই কাঙ্ক্ষিত নয়। ছোটোখাটো বলতে যেটা বোঝায় আর কি, কোথাও মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, সেখানে বাধা প্রদান, এই পর্যন্ত একটু সহনীয় পর্যায়ে বলা যেতে পারে। কিন্তু এই ওখানে গাড়ি পোড়ানো হচ্ছে, ওখানে গিয়ে আক্রমণ করা হচ্ছে, ওখানে গণগ্রেপ্তার হচ্ছে, বড় বড় নেতাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলা পরিবেশ ভালো বলা যায় না, মোটেই ভালো বলা যায় না আর কি। তো এটাতে যে শঙ্কাটা কেটে গিয়েছিল, জনমনের যে শঙ্কা ছিল নির্বাচন নিয়ে, যে কী হয় না হয়, আদৌ নির্বাচন হবে কি না, এটা মোটামুটি কেটে যাচ্ছিল। কিন্তু এই সম্প্রতি গত ৪-৫ দিনের কর্মকাণ্ডে এই শঙ্কা এবং এই আতঙ্ক আবার যেন ফিরে আসছে মনে হচ্ছে। এটা একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্যে মারাত্মক রকমের একটা হুমকি স্বরূপ আমি মনে করি, এবং এটা মানে যত শিগগির সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি অঙ্কুরে বিনষ্ট না করা হয়, এটাকে আর যদি বাড়তে না দেওয়া হয়, তাহলেই মঙ্গল। আর যদি এটার প্রতি যদি কোনো রকমের ঔদাসীন্য দেখানো হয়, নির্লিপ্ততা দেখানো হয়, তাহলে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যেটা কিছুতেই একটা পরিবেশটাকে সুন্দর রাখবে না, সুষ্ঠু রাখবে না। আর পরিবেশ সুষ্ঠু সুন্দর না থাকলে পরে ভালো নির্বাচন কিছুতেই আশা করা যায় না। তার দায়িত্বটা কার? দায়িত্বটা নিশ্চয়ই সব অংশগ্রহণকারী দল যারা আছেন তাদের দায়িত্ব। প্রথম কথা, সংযত আচরণ করা, আচরণবিধি মেনে চলা, যাতে পরিবেশ সত্যি ভালো থাকে, জনগণ যাতে আর কি উৎসাহ উদ্দীপনা নিয়ে একটা উৎসবময় পরিবেশ যেটা বলা হয় প্রায়ই, এভাবে গিয়ে যাতে ভোটটা দিতে পারে, এই সমস্ত দলগুলা তাদের নিজেদেরকে
মানে আপনি মোটামুটি এই দায়িত্ব দিচ্ছেন দলগুলোর উপরে। শুধু তা না, তার চাইতে বড় কথা হচ্ছে কি যারা নির্বাচন পরিচালনা করছেন, নির্বাচন কমিশন, এবং এখন নির্বাচনকালীন সময়ে সংবিধান মতো এখন তারাই হচ্ছেন গিয়ে সমস্ত পরিবেশ সমস্ত কিছুর দায়িত্বের তারা। সরকারের বিশেষ ক্ষেত্রে তারা এখন সরকারের দায়িত্ব পাচ্ছে। সরকারের দায়িত্ব তেমন নয়, সরকারের সহযোগিতা ভূমিকা আছে। আসবো আপনার কাছে। ডক্টর এম এ মহিদুজ্জামান যে আলোচনা করছিলেন যে শুরুটা খুব আশার ছিল, দীর্ঘদিন পরে একটা বিবদমান যে পক্ষগুলো তারা একসঙ্গে বসেছে, তারা আলোচনা করেছেন এবং নির্বাচনের শুরুর দিকে কিছু সহিংস ঘটনা ঘটেছে, তারপরে একটু একটা স্থিরতা আমরা দেখেছিলাম। এখন যে অভিযোগগুলো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভিন্ন প্রার্থীরা বিরোধী দল দাবি করছেন যে তাদের উপর আক্রমণ হচ্ছে বা তারা প্রচার অভিযানে যেতে পারে, এরকম কেন হচ্ছে? মানে এটা কারা পেছনে, বা এই ধরনের প্রত্যাশিত ছিল কিনা? ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 এর যারা দর্শক শ্রোতা তাদেরও শুভেচ্ছা জানাই। আসলে আমরা ওইখান থেকে যদি ওনার আলোচনার সাথে একটু অ্যাড করে আসি, যে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে যে সংলাপ আলোচনা বা বৈঠক, এর মধ্য দিয়ে সত্যিকার অর্থেই আমি বলবো সেটি ছিল একটি সফল আয়োজন। তার মধ্য দিয়ে সকল দল এই বর্তমান কাঠামোতে, সংবিধানের বর্তমান যে কাঠামো, তার মধ্যে দলীয় সরকারের অধীনে সকলেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেটা জনাব মাহফুজুল করিম কিন্তু আশাবাদ ব্যক্ত করলেন যে এটা একটা প্রাথমিক গুড স্টার্ট, রাইট? এবং সেই গুড স্টার্টের মধ্য দিয়েই এগোচ্ছে নির্বাচন। এবং কিছু ঘটনা ঘটছে, সেগুলো যেখানে প্রাণহানি ঘটছে, সে আমরা বলতে পারি না যে ছোট, একটা জীবনের তো অনেক দাম। কিন্তু আমি বলবো আমার অবজারভেশন, কারণ আমি ঢাকা শহরে থাকি না, এটা আপনাদের সাথে একটু পার্থক্য আমার। আমি নোয়াখালীতে থাকি এবং আপনারা লক্ষ্য করেছেন যে নোয়াখালীতে কিন্তু প্রথম ঘটেছে। সেখানে একজন রাজনৈতিক কর্মীর হত্যাকাণ্ড হয়েছে, আরও গুলিবিদ্ধ হয়েছে আর একজন, এবং তারপরে সেই নোয়াখালী থেকে সিলেট, এর আগেও মোহাম্মদপুরে ঘটেছিল, সেটা অবশ্য একেবারে প্রাক নির্বাচন প্রাককালে যেটা হয়েছে অ্যাবসলিউটলি দলের আভ্যন্তরীণ নমিনেশন নিয়ে টিয়ে মোহাম্মদপুরে হয়েছে, নরসিংদীতে আপনি বলছেন পরবর্তী ধাপে, সেইটা আভ্যন্তরীণ এখনো অনেক জায়গায় তাই হচ্ছে। আমি নোয়াখালীটা যদি বলেন সেটা একটা ভালো আমার ধারণা আছে। সেখান থেকে সিলেট 12 তারিখ গেলাম, 13 তারিখ সিলেট থাকলাম, কালকে সিলেট থেকে আসলাম। সিলেটের নির্বাচনটাও মোটামুটি দেখে আসলাম, যদিও ওনার বাড়ি সিলেট অঞ্চলে, তো সিলেটটা মোটামুটি দেখলাম। ঢাকাটা তো আজকের মোটামুটি দেখলাম, ঢাকাটা বা নিজের আমার অঞ্চল বৃহত্তর বরিশালে, সেখানেও দেখলাম। আমি বলবো অ্যাজ এ হোল নির্বাচন পরিবেশটা নির্বাচনের জায়গায় আছে, তবে কিছু কিছু ঘটনা ঘটছে, পরস্পর দলের মধ্যেও ঘটছে, দলের অভ্যন্তরেও ঘটছে। এবং আজকের বিরোধী দলের আমার অবজারভেশন, এবং এটা আমি তথ্য দিয়ে বলতে পারবো, বিরোধী দলের ভেতরে যে গণ্ডগোল হচ্ছে প্রার্থীদের ভেতরে, তার প্রায় অধিকাংশই হলো দলের অভ্যন্তরে। কি কারণে আমি জানি না, একেবারে সিলেট থেকে, মানে একটু যদি দর্শকদের বোঝার স্বার্থে বলি, যেমন মির্জা ফখরুলের আপনি জানেন যে গাড়ি বহর আক্রান্ত হয়েছিল, একটু আগে আমরা দেখেছি মির্জা আব্বাসের ঢাকা শহরে। এখন এটা আমাদের পক্ষে বলা খুব কঠিন যে কারা করছে, সেটা আমরা বলতে পারবো না, কিন্তু তারা অভিযোগ করছেন। আরেকটা জায়গায় দেখছি যে, শুনেন, আরেকটা জায়গায় দেখছি যে কিন্তু তারা কিন্তু অভিযোগ করছেন যে সরকার, আরেকটা জায়গায় বিরোধী দল কিন্তু, আপনি যদি সারা দেশ অ্যাসেস করেন, অধিকাংশ ক্যান্ডিডেটই কিন্তু ঢাকায়, তারা কিন্তু ক্যাম্পেইনেও নাই। এখন যেই করুক, তবে প্রথমত আমি এক জায়গায় আসি যে যেই করুক, ইভেন কি দলের ভেতরে হলেও নির্বাচন পরিবেশকে স্বাভাবিক রাখার জন্য, সুষ্ঠু রাখার জন্য, শঙ্কামুক্ত রাখার জন্য আমি বলবো যে নির্বাচন পরিচালনায় যারা আছেন তাদের বিষয়গুলোকে খুব মানে ভালোভাবে দেখা উচিত। আরেকটি হলো দুটো পক্ষের কথা বলেছেন, উনি যে একটা কথা বলেন, দল এবং নির্বাচন, আমি প্রথম ওখানে আসছি, পরে ওনার কথা আসছি। আপনি সুষ্ঠু পরিবেশের জন্য প্রধান ভূমিকা রাজনৈতিক দলের, পরস্পর দলেরও সহনশীল আচরণ করতে হবে। এবং আজকে যদি আপনি একটা ডেটা নেন, যে কারণেই হোক, জাতীয় ঐক্যজোটের অন্য যারা নির্বাচন করছেন, সারা দেশে মনোনয়ন নিয়ে চরম একটা বিষয় হচ্ছে। আমি জানি না, একেবারে আমি ডেটা ধরে বলতে পারি যে সেই দলের নেতাকর্মীরা মনে করে যে যাদের মনোনয়ন পাওয়ার কথা তারা না পায়, এমন সব মনোনয়ন পেয়েছে যারা কেউ চেনেই না, এবং তাদের এলাকায় ঢুকতে দিচ্ছে না, হামলা করছে। এইটা কিন্তু বেশি। এই যে বিরোধী জোট যারা, যে জাতীয় ঐক্যজোট বলছে, নাম সেটা তো সরকারি দলেও আছে না, সরকারি দলে না, সরকারি দলে সেটা হয় নাই, এটা যা নির্বাচনে আগে হয়েছে। এই মুহূর্তে কিন্তু সরকারি দলে সেটা কথা হচ্ছে না। একেবারে চাঁদপুরে বলেন, এহসানুল হক মিনাল বলেন,
এই সিলেটে আমি দেখলাম এই বিয়ানীবাজার গোলাপগঞ্জ শুনলাম, মানে এটা গুজব, মেবি হয়তো ফ্যাক্ট না, যে 26 কোটি টাকা দিয়ে নাকি নমিনেশন। মানে আমি আপনার কাছে কিন্তু এই বরিশালে জালগাড়িতে না, এই যে জালগাড়িতে আপনার আসছে যে হামলা হয়েছে প্রার্থীর, বিএনপির যে ধানের শীষে দাঁড়িয়েছে, সেই হামলা কিন্তু কোনো আওয়ামী লীগ করেনি, তাকে বিএনপির কেউ চিনেই না, তাকে বিএনপি ঢুকতে দিচ্ছে না। যদি বলেন ভান্ডারিয়াতে, সেখানে যে নির্বাচন করছে এই জোট থেকে, তাকে বিএনপি সেখানে ঢুকতে দিচ্ছে না। এবং এই হামলাগুলো, ফ্যাক্ট ইজ দ্যাট, হামলাগুলো বেশিরভাগ হচ্ছে এই দলের ভেতরে, আর বাইরে হচ্ছে না তাও না। এখন মূল কথাটা হলো যে একটা হলো আমরা আশা করব সবাই, দলের যারা দলগুলোর, বিশেষ বড় দলগুলোর কাছে আমরা আশা করব সহনশীল আচরণ। এবং তবে কেউ যদি নির্বাচনে এসে এক ধরনের পরিবেশ সৃষ্টি করে বা গোলাপ পানি সৃষ্টি করে সেখান থেকে কোনো ফয়দা লুটতে চায়, সেটা কিন্তু আমরা বন্ধ করতে পারবেন না। কবিরহাটে যে হামলাটা শুরু হয়েছে, আমি আসবো আপনার কাছে একটু, আমি এই একটা জায়গায় বিশেষ করি, নোয়াখালীতে যে হামলাটা শুরু হয়েছে সেটা একেবারে প্রভোকেটিং। আমি এই প্রসঙ্গে আসবো, বা আমি পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর আব্দুল আলিম, নির্বাচন বিশ্লেষক। এর আগেও আমাদের অনুষ্ঠানে আপনি ছিলেন, যেটা আপনি সবশেষ হয়তো শুনছিলেন ডক্টর এম ওয়াহিদুজ্জামান যে কথাটি বলছিলেন। আমরা আলোচনা করছিলাম এই যে হামলার অভিযোগ উঠছে নির্বাচনে প্রচার অভিযানকালে। এখন বিএনপি বিশেষ করে ঐক্যজোটে তারা দাবি করছেন যে সরকারি দলের সমর্থকরা তাদের উপর হামলা করছেন, আবার সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে না, এটা তাদের নিজেদের অভ্যন্তরীণ কোনো ঝামেলার জন্য। এর আগে আপনার মনে আছে যে প্রধান নির্বাচন কমিশনার বলছেন আমাদের সতর্ক থাকতে তৃতীয় কোনো পক্ষ। এখন তৃতীয় পক্ষের কাউকে তো আমরা সাধারণ জনগণ চিনি না, বা আমাদের পক্ষে চেনা সম্ভব না। উনি ওনার বিশ্লেষণ দিচ্ছিলেন। আপনার কাছে কি মনে হচ্ছে নির্বাচন পর্যবেক্ষক হিসাবে, যে কারা এই ধরনের পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছেন বলে মনে হয়, বা কার অভিযোগকে আমরা সত্য বলে ধরে নেব? জি, ধন্যবাদ। এটা তো আমাদের আসলে রাজনৈতিক কালচার। আমরা সবসময় একটা দল আর একটা দলের উপর অভিযোগ চাপিয়ে দিই। এই দল থেকে বলা হয় যে বিদল করেছে, বিদল থেকে বলা হয় এই দল করেছে। এটা আমাদের পলিটিক্যাল কালচার। কিন্তু আমার কাছে এটা মনে হয় এটার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, সুষ্ঠু তদন্ত। যেই করে থাকুক না কেন, হ্যাঁ, দলের ভেতর থেকে হোক বা বাইরে থেকে হোক, যাই হোক না কেন, আমি যে কথাটা বলি যে ইলেকশন কিন্তু ভায়োলেন্সের একটা অল্টারনেটিভ। এই কারণেই যে আপনি ধরেন যে আজ থেকে 200, 300, 400, 500 বছর আগে, খুবই স্বাভাবিক যে আমি শক্তি না প্রদর্শন করে আমি মানুষের মতামতের আগে ছিল যে একজন রাজাকে অস্ত্র দিয়ে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করা। আমি এখন ব্যালটের তার অল্টারনেটিভ হচ্ছে আপনার ইলেকশন। কাজে আমরা এই সভ্য যুগে বাস করে এই মারামারি কাটাকাটির মধ্যে কেন থাকবো? কি কারণে থাকবো? আর আমাদের তো এক সেট কোড অফ কন্ডাক্ট আছে, সেই কোড অফ কন্ডাক্ট আমরা কেন মানব না? কিন্তু ডক্টর, এটা এখন কে মানাবে এবং কে তদন্তের নির্দেশ মানার দায়িত্ব হচ্ছে প্রত্যেকেরই। ইলেকশন কমিশনের দায়িত্ব তো অবশ্যই, তাদের কাজটা হচ্ছে পলিসি সিদ্ধান্ত নেওয়া। কারণ ইলেকশন কমিশন নিজস্ব সেনাবাহিনী নাই, নিজস্ব পুলিশ নেই, সারা দুনিয়াতেও কোথাও নাই। না, কিন্তু তিনি চাইতে পারেন। হ্যাঁ, ওনারা পলিসি সিদ্ধান্ত দেবেন এবং সেটা বাস্তবায়ন না হলে অ্যাকশনে যাবেন। ইলেকশন কমিশনের দায়িত্ব এটা। কিন্তু একই সঙ্গে যারা অন্য স্টেক হোল্ডার, উনি যেটা বলতেছিলেন, পলিটিক্যাল পার্টি, প্রার্থী যারা সমর্থক, এবং এটা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আপনার স্থানীয় প্রশাসন। পুলিশের একটা বিশাল ভূমিকা আছে, আপনার ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি আছে, ইলেকশন কমিশন ফর্ম করে দিয়েছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, তাদের একটা বিশাল দায়িত্ব আছে। আপনি এখন পর্যন্ত যতগুলো অভিযোগ উত্থাপিত হয়েছে সেগুলো কি তদন্তের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? এটা দ্রুত, এই যে এতগুলো ম্যাজিস্ট্রেট হয়েছে কিনা এখন পর্যন্ত ওইভাবে এখনো হয় নাই, ওইভাবে এখন হয় নাই। কিন্তু যারা এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এতগুলো ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে, তাদের কাজটাই তো এটা। তারা এটা দেখবে, তদন্ত করবে। তাহলে ডক্টর, আমরা ওই জায়গাতে আসি, আমরা যে এতগুলো অভিযোগ উত্থাপিত হলো এবং আপনি বলছেন যে স্কোপস আছে, যে যেখানে তারা কারা করবেন, সেটা আপনিও বললেন, সেটা ডক্টর ওয়াহিদুজ্জামানও বলবার চেষ্টা করলেন যে পক্ষগুলো কারা। কিন্তু যে অভিযোগগুলো উঠলো তার ভিত্তি থেকে তারা কেন করছেন না, বা কি কারণে, বা নাকি করে থাকলে কিন্তু মেসেজ দেওয়া হচ্ছে। এবং আমি কয়েকবার দেখেছি আমাদের যে চিফ ইলেকশন কমিশনার, উনি কয়েকটা কথাই বলেছেন যে উনি বিব্রত, বা মানে যারা এই দায়িত্বের মধ্যে আছেন তাদের আচরণে উনি মানে যে পদক্ষেপ আছে তাদের সন্তুষ্ট না, এরকম কথা উনি বলেছেন। হ্যাঁ, কমিশন পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে, কিন্তু এখন না হয়েছে, কাকে যেন উদ্যোগ করতে দেখলাম। অ্যাকশনটা তাদেরকে নিতে হবে, এবং একই সঙ্গে ইলেকশন কমিশনকে প্রয়োজন হবে। আপনি যেটা বলছেন যে নিতে হবে, কিন্তু নিতে বিলম্ব কেন হবে? আমি বলছি, আমাদের 1991 সালে একটা আইন আছে, যারা এই ভোট গ্রহণকারী কর্মকর্তা তাদের সংক্রান্ত। আপনি এই যে পুলিশ, রিটার্নিং অফিসার থেকে শুরু করে একজন পোলিং অফিসার পর্যন্ত, তারা প্রত্যেকেই ওই আইন অনুযায়ী ইলেকশন কমিশন এখন ডেপুটেড, এবং ইলেকশন কমিশনের অথরিটি আছে। যদি কেউ এটা না মানে তাহলে
তাদের চাকরি চলে যাওয়ার পর্যন্ত একটা ব্যাপার আছে। তো এখন আসলে ওইটা করতে হবে, ইমিডিয়েটলি করতে হবে, না হলে পরিবেশটা আরও খারাপ হবে, আর খারাপ হলে আমরা ভালো ইলেকশন। মানে আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে যদি সম্ভব আপনার পক্ষে কি এক কথায় এরকম উত্তর দেওয়া যায় যে এখন পর্যন্ত কি মানা হচ্ছে বলে আপনার পর্যবেক্ষণে মনে হয়, নাকি কোথাও কোথাও মানা অবশ্যই হচ্ছে, কোথাও কোথাও মানা হচ্ছে, আবার কোথাও কোথাও আমরা এটার যে ভায়োলেশন দুই রকমই দেখছি, সেটা আমরা দেখতে পাচ্ছি। পত্রপত্রিকায় যে নিউজগুলো আসছে অনেক জায়গায় মানা হচ্ছে না। আপনি ধরেন যে হামলা করা হচ্ছে, এটা তো কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন, যেটা অবশ্যই মানা হচ্ছে না। আমি আসবো আপনার কাছে। যেন আফজল করিম, আমাদের ভালো হলো যে তিনজন যে আপনারা আজকে উপস্থিত আছেন, একজন নির্বাচন আইন নিয়ে কাজ করেন, আপনার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, এবং যেন ওয়াহিদুজ্জামান উপাচার্য হওয়ার আগেও এক সময় ছাত্র নেতা ছিলেন যখন ছাত্র জীবনে, তারও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আছে এগুলো কিভাবে হয়। তো একটা ভালো হলো যে সবার অভিজ্ঞতার ভিত্তিতেই যদি আপনাকে প্রশ্নটা আবার করি, উনি বলছেন মানার সুযোগ আছে, মানার জন্য বিধিও আছে। এখন আপনার কি মনে হচ্ছে যে মানা হচ্ছে, বা এটা কি যথেষ্ট কিনা? আমরাও তো সব প্রার্থীর উদাহরণ এখানে আনতে পারবো না, ধরে এটা সম্ভব নয় সামগ্রিকভাবে। আপনার এই প্রশ্নের উত্তরে খুব বিস্তৃত ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই। এক কথাই বলা যায়, মানা হচ্ছে না। কম মানা হচ্ছে না, বেশি মানা হচ্ছে, সেটা একটা বিতর্কের ব্যাপার হতে পারে, কিন্তু নির্বাচনের আইন, আচরণবিধি ইত্যাদি যে মানা হচ্ছে না, ভঙ্গ করা হচ্ছে। খবরের কাগজ খুললে পরে আগে আমরা খালি দেখতাম কি, খবরের কাগজ খুললে পরে খালি দেখতাম এখানে হত্যা, এখানে সন্ত্রাস, এখানে গুম, এখানে ধর্ষণ ইত্যাদি খবরের কাগজে প্রথম পৃষ্ঠাটা একের ভর্তি হয়ে থাকতো। এখন এই কদিন ধরে নির্বাচনের এই সমস্ত সন্ত্রাস বা নির্বাচনের এই সমস্ত অনিয়ম বিশৃঙ্খলার খবরে ভর্তি। আপনি আজকের কাগজ, বিশেষ করে প্রতীক বন্টনের পর থেকে সংবাদগুলো বেরিয়েছে, গত কয়েকদিন ধরে আর কি, আপনি দেখুন হামলা হতে হতে হামলার শিকার হচ্ছেন কারা? ডক্টর কামাল হোসেনের মতো ব্যক্তি। অবশ্য একটা হামলা বলা চলে যে একটা অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়েছেন, তার আগে ওনার গাড়িতে হামলা হয়েছে। আপনার মির্জা ফখরুল সাহেবের কথা ইসলাম, তারপরে আপনার মওদুদ আহমদ তার এলাকাতে যখন গেছেন তখন, মঈন খান, আসম আব্দুর রব, তারপরে মাহমুদুর রহমান মান্না, এরা তো সবাই জাতীয় পর্যায়ের নেতা এবং এই নির্বাচনে এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এদেরকে যদি একটু সমীহ না করা হয়, যথাযোগ্য সম্মান না হোক, অন্তত তাদেরকে যদি হামলা মামলা ইত্যাদি থেকে যদি একটু বাদ না দেওয়া যায়, তাহলে কি আশা করা যায়? এটা একটা কুদৃষ্টান্ত স্থাপিত হয়। অর্থাৎ মাঠে যে সমস্ত উত্তেজিত জনতা রয়েছে, যে কোনো দলেরই বলি না কেন, তারা বলবে ও আচ্ছা, তাহলে কামাল হোসেন রে, মির্জা ফখরুলকে, মঈন খানকে, আসম রবকে ইত্যাদি থেকে যদি আক্রমণ করা যায়, তাহলে তুমি কোন ছাড়, তোমাকেও আক্রমণ করবো। এটা একটা স্নোবল এফেক্ট যেটাকে বলে, সারা দেশে ছড়িয়ে পড়ে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে প্রশাসনের যে কথাটা ডক্টর আলিম একটু আগে বললেন, প্রশাসনের যে ভূমিকাটা পালন করা উচিত ছিল, দুঃখের বিষয় তা পালন করা হচ্ছে না। কয়েকটার কথা ডক্টর আলিম বলছেন যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উনি না, খুব একটা কিছু আমরা পত্রপত্রিকায় যা দেখেছি, টিভিতে যা দেখেছি, কিছু একটা বলছে। এখানে তো মাননীয় ভাইস চ্যান্সেলর বলেছেন যে কিছু উইথড্রয়াল করা হয়েছে। 100টা অভিযোগের মধ্যে 1টা-2টা যদি উইথড্র করা হয়, এটা কিছু বলা হয় না। নারায়ণগঞ্জের একটা উদাহরণ হতে পারে, যেমন এসপিকে উইথড্র করা হয়েছে, তার স্ত্রী একজন এমপি, সিটিং এমপি, অতএব তাকে এখানে রাখাটা সমীচীন নয় বলে উইথড্র করেছে। দিয়েছে কারে? ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার দিয়েছে এমন একজনকে যার নিকট অতীতের ইতিহাসটা খুব সুখকর নয়, খুব ভালো নয়, প্রীতিকর নয়। তিনি ওই গাজীপুরে যখন দায়িত্ব পালন করেছিলেন তখন তাকে সরকার বাধ্য হয়েছিল একসময়। তারও আগে তিনি রাজনৈতিক একজন নেতার উপরে যেরকম হামলা মামলা ইত্যাদি হামলা টামলা করেছেন, এই কি বলে জাতীয় সংসদ চত্বরে, হাওয়ার, তার সঙ্গে ব্যক্তিগত আলোচনার দরকার নেই। কিন্তু যে কথা উপাচার্য মহোদয় বলছিলেন যে অনেক সময় দলের ভেতরে যারা মনোনয়ন পাননি বা একটু ভিন্ন মতে, তারা অবদান রাখছেন কিনা সেটা আমি বিচার করলে পরে, আপনি বা উনি করলে পরে আমাদের হাতে খুব কঠিন। যারা মাঠ পর্যায়ে এটা এখন যারা পর্যবেক্ষণ করছে, অর্থাৎ খবরের কাগজের যে সমস্ত প্রতিনিধিরা রয়েছে, টেলিভিশনের প্রতিনিধিরা রয়েছে, কেমন নিরপেক্ষ, বা অন্যান্য নিরপেক্ষ যারা পর্যবেক্ষক রয়েছেন, তারা কি বলেন, তাদের বক্তব্যের মধ্যে কিন্তু এটাই একেবারে যে খুব একটা বড় রকমের কিছু হয়েছে তা নয়। হ্যাঁ, মনোনয়ন যখন পায়নি তখন বিক্ষুব্ধ হয়ে তারা অনেক কিছু করেছে, ইয়ের সামনে আপনার বিএনপি ইত্যাদি করেছে, কিন্তু আস্তে আস্তে প্রশমিত হয়ে আসছে। এখন জিনিসটা হয়ে গেছে 1-to-1। এখন 1-to-1 মানে এই পক্ষ বনাম ওই পক্ষ, মানে কি প্রতিপক্ষ বা অন্য দলের কর্মীরা তাই হচ্ছে।
তাই হচ্ছে এবং সেটা বলা হচ্ছে। এবং এটা যদি আমার কথা নয় শুধু, এটা আপনার আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট আছে, হিউম্যান রাইটস ওয়াচ কি বলেছে এটা সম্বন্ধে, নিউ ইয়র্ক ভিত্তিক তারা একটা প্রতিবেদন দিয়েছে, তাদের একটা প্রতিবেদন। তারা বলছে যে ব্যাপকভাবে ধরপাকড় হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে, এবং তারা এইটুকু মানে সরকারকে অনুরোধ করেছে, ইয়েকে আর কি আপনার যারা কর্তৃপক্ষ তাদেরকে অনুরোধ করছে যে এগুলো বন্ধ করুন, এগুলো বন্ধ না করলে একটা ফেয়ার ইলেকশন হতে পারে না। আচ্ছা, ইয়েতে আপনার ওই সরকারের উপরে চাপ সৃষ্টির জন্যে তারা বলেছে, আবেদন রেখেছে ইউএনওর কাছে, আবেদন ইউনাইটেড নেশনসের কাছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, ইউএসএ, চায়না, ইন্ডিয়া, এদের কাছে সবার কাছে রেখেছে, এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন সবার কাছে বলেছে যে এটা চাপ সৃষ্টি করো, এইভাবে নির্বাচন হতে পারে না। তাতে কি প্রতীয়মান হচ্ছে? প্রতীয়মান হচ্ছে যে বিষয়টিকে নিয়ন্ত্রণের মধ্যে নির্বাচন কমিশন রাখতে ব্যর্থ হয়েছে। সরকারও এতে খুব ভালো একটা উল্লেখযোগ্য ভূমিকা। আমি এই জায়গায় একটু রেখে আমি একটু উনি যে বিষয়টা দাঁড় করাচ্ছেন সেটা এরকম যে আমরা তো একটা ছবি দেখে বা অভিযোগ দেখে আসলে এই টেবিলে আমরা সিদ্ধান্তে আসতে পারবো না, কিন্তু আপনার মাঠ পর্যায়ে আপনি যে পর্যবেক্ষণে, তাতে কি মোফাজ্জল করিম যেটা বলছেন, উনি যেটা বলছেন এটা কিন্তু আমি মনে করি যে কথা বলা হচ্ছে যে একটি শঙ্কা, এটাই শঙ্কা আমাদের। বিএনপি, প্রধান বিরোধী দল বিএনপি এবং তারা যাদের নিয়ে জোট করেছে, আমরা যদি একদম শুরু থেকে আসি, তারা নির্বাচন করবে না, কোনো অবস্থায় করবে না বেগম জিয়াকে বাদ দিয়ে, যার একটি ক্রিমিনাল কেসে শেষে তারা রাজি হয়েছে, দুর্নীতির এবং সেই যারা এতিমদের টাকা সংক্রান্ত দুর্নীতি, অর্থ সংক্রান্ত সেই দুর্নীতিতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যা রায় কনফার্ম হয়েছে, এবং ওরা যে কোড অফ কন্ডাক্ট ব্রেক করে বলতেছে তাকে মুক্তি দেওয়া, আমি জানি না কীভাবে দেবে। আসি এক এক করে আপনাকে। আমি বলবো যে এটা হচ্ছে এই জন্য যেহেতু বিএনপি রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে খুব দুর্বল অবস্থায় আছে, তারা একটা সিম্পিতি নেওয়ার চেষ্টা করছে। আমি একদম ওই মওদুদ আহমেদের ওটা দিয়ে শুরু করি, আপনার এলাকার আমি স্পেসিফিক বলি আপনাকে। আর হচ্ছে নমিনেশনগুলো কী কারণে তারা এভাবে দিয়েছে আমি জানি না, এবং নমিনেশনগুলো যদি আপনি দেখেন, নাম ধরে ধরে আপনাকে অনেক নমিনেশন বলতে পারবো যেগুলো অকবর দেওয়ার মতো দিয়ে দিছে, যা কর্মীরা মানতে পারছে না, হামলা করছে, যে হয়তো বা এই জন্য যে আলটিমেটলি আমরা নির্বাচনটা করব না, একটা পরিবেশ সৃষ্টি করব, নিজেদের আশা সিনে আসে আপনার একটা অচল অবস্থা সৃষ্টি করব। মানে এটা হতে পারে, এটাকে আপনি ধারণা করে বলছেন না আমাদের তথ্য? আমি ধারণার পেছনে আমার ইনফরমেশন এবং তাদের স্ট্র্যাটেজিগুলো বলি। এই যে ওনারা বলছেন এটা প্ল্যান্ড, ওনাদের কিভাবে প্ল্যান্ড এক এক আসেন আপনি একটা নমিনেশনগুলো আপনি দেখেন। আর নাম ধরে বিএনপির আমি একেবারে সেই বরিশালের ভান্ডারিতে মনে করেন যাকে নমিনেশন দিয়েছে, নাম ধরে বলি, জালুকাটিতে আমির হোসেন আমুর সাথে যাকে নমিনেশন দিয়েছে, এই যে অকবরগুলো দেওয়া, আপনার এই যে মহিউদ্দিন খান আলমগীর ওখানে এহসানুল্লাহ মিলনকে দেওয়া, এইভাবে একেবারে সেই সিলেটে বিয়ানীবাজার গোপালগঞ্জে যাকে দিয়েছে, আমি সিলেট গিয়েছিলাম বলে বললাম, এরকম একদম এগুলো দেওয়ার লক্ষ্য কী তাহলে? আরেকটা হলো যে আমি যদি একদম নোয়াখালীর জায়গায় আসি, বিএনপির অত্যন্ত একজন মানে বিজ্ঞ পলিটিশিয়ান মওদুদ আহমেদ, মওদুদ আহমেদের কিন্তু অবস্থা ভালো না। কারণ বিএনপি আমরা জানি যে 15-র পরে 15তে যে ঘোষণা দিয়ে যে আর ঘরে ফিরে যাব না বেগম জিয়া, আগেরগুলো আমরা সব বাদ দিই, সেটা নির্বাচন কেন্দ্রিক হয়েছে, তার অ্যাকশন একরকম। 14 নির্বাচনের পরে 15তে যে অসহযোগের ঘোষণা দিয়ে উনি ঘরে ফিরে না যেয়ে ঘরের মধ্যে রইলেন এবং সারা দেশটাকে জ্বালিয়ে ফেললেন, সেই আগুনে বিএনপিকে উনি জ্বালিয়ে ফেলছেন। সাম্প্রতিক আসছি, ফলে সাংগঠনিকভাবে এই 15-র পরে বিএনপি পুরোপুরি সারা দেশে বিপর্যস্ত, সেইটাকে বিএনপি কিন্তু দাঁড় করাতে পারেনি। ফলে তারা একটা সিম্পিতি নেওয়ার চেষ্টা করছে। মওদুদ আহমেদের ওখানে এই জনাব ওবায়দুল কাদের তাদের সাথে তার প্রতিদ্বন্দ্বী, এবং দুইজনই খুব ভদ্র পলিটিশিয়ান, এবং দেখবেন কখনই ওখানে রাজনীতি সংশোধন হয় না, বিএনপি আমলেও না, আওয়ামী লীগ আমলেও না। সেইখানে একেবারেই উস্কানিমূলকভাবে ওনাদের এই বিএনপির একটা মিছিল থেকে একটা ছাত্রলীগের অফিস ভাঙলো, ছাত্রলীগের ছেলে সামনে পড়ে তারা মারধর করলো, তা দিয়ে, এবং সেটা কিন্তু এখন নাই, ওই দিনই শেষ, এটা কোনো উত্তেজনা ওখানে নাই। ওখানে ওবায়দুল কাদের বলেন, মওদুদ আহমেদ বলে অবাধে পারছে, আসলে নিজেদের অবস্থানটা বৃদ্ধি করার জন্য সিম্পিতি নেওয়ার চেষ্টা করছে ওরা। আপনি যদি বলেন আসাম রামগতিতে আমার ইউনিভার্সিটির কাছে, সেই আসনে বিএনপির যে মূল সংগঠক এই কবছর যে দাঁড় সে মানে না কোনো অবস্থায়, এখানে তাহলে মাননীয় উপাচার্য যে এখন আপনার ব্যাখ্যাটা কিন্তু স্পষ্ট হবে। এবং আমি আসি, এখন আপনি একটা জিনিস বুঝবেন, রাজনীতিতে যে কথা ইসি অনেক আগে বলেছিল যে যদি কন্টেস্টিং হয় তাহলে পরিবেশটা বেটার থাকে। আপনি একটা জিনিস ধরেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিএনপির মহাসচিব, একজন বড় নেতা, মন্ত্রীও ছিলেন, সেই জনবৃত্তি আছে,
মির্জা আব্বাস আছে। আপনি বলেন যে রাজনীতিতে এই সময় সমগ্র কর্মীরা তো মাঠে আপনার সাথে, এই সময় কি এইসব ছোট মোটো হামলা হতে পারে? হামলা হলে তো পাল্টা হামলা হবে। তাহলে কি তাহলে বিএনপি, আমি আসি বিএনপি কে সাংগঠনিকভাবে সারা দেশে এতই দুর্বল যে মির্জা ফখরুল আলম আনডাউটলি পপুলার ক্যান্ডিডেট আমি মনে করি, এবং যাদের জেতার সম্ভাবনা আছে। তাহলে আপনার তখনই নির্বাচনের মাঠে প্রশাসন এবং ইসি, আমি বলি শোনেন, এই কথাটা বলে শেষ করি, ইসি বা কিংবা প্রশাসন যদি নিউট্রালিও করে তখনই তারা পারবে যখন এই পক্ষগুলোর শক্তির একটা ভারসাম্য থাকবে। আমি বলবো না যে ভারসাম্য নাই বলে প্রতিপক্ষ বা যারা সরকারে আছেন তাদের হামলা করতে হবে, সেটা আমি বিশ্বাস করি। $1 মিলিয়ন প্রশ্ন হিসাবে এটাকে রাখছি এবং এই প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আসতে পারবো। তার আগে ডক্টর আব্দুল আলিম একটা কথা মাহফুজুল করিম বলছিলেন, সেটা এরকম যে যদি জাতীয় পর্যায়ে তার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতিটা এরকম হয় তার ভাষায়, তাহলে তো স্থানীয় পর্যায়ে স্বাভাবিকভাবে তো আর এত গণমাধ্যমের সমর্থন, এত ছবি, এত প্রকাশের জায়গা থাকে না, সেখানে পরিস্থিতিটা উনি মনে করেন যে নাজুক হবার কি তাহলে সম্ভাবনা থাকে? স্বাভাবিক ঢাকা বা বড় শহরে তো এক ধরনের ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে, তাই না, প্রচার জানার ক্ষেত্রে? আপনার কি এরকম মনে হয় পর্যবেক্ষণ করতে গিয়ে ঢাকা এবং ঢাকার বাইরের এই অভিযোগ বা এই ধরনের প্রতিকূল পরিবেশ? এখন কিন্তু আপনার মানে সারা দেশেই কিন্তু সেটা রিমোট এলাকা হোক আর ঢাকা শহরই হোক, সবখানে কিন্তু গণমাধ্যমের একটা ব্যাপক উপস্থিতি আছে। মানে ঢাকা বিশেষ সুবিধা পাচ্ছে না যে আপনি একদম যদি রিমোট এলাকায় যান সেখানে দেখবেন এখন আমাদের দেশে কয়টা টেলিভিশন চ্যানেল? 30টার মতো। তারপর আপনি কমপক্ষে 30টা আপনি ধরি, সামাজিক মাধ্যম আছে, রেডিও আছে, অনলাইন অনেকগুলো পত্রিকা আছে, এবং এখন জেলা পর্যায়ে অনেক কিন্তু স্থানীয় অনেক পত্রিকা আছে। কাজেই এখন বিদেশে অনেক গণমাধ্যম আছে যারা আমাদের এখানে কাজ করে, জায়গায় এখন সাংবাদিক আছে প্রত্যেক জায়গায়। একটা সময় ছিল যে কখন কোথায় কি ঘটতো সেটা আমরা জানতেই পারতাম না। এখন যে যুগটা চলে আসছে, যা ঘটে সবই কম বেশি প্রকাশ হয়, সবই কম বেশি। মানে তার মানে আমার যেটা জানবার ছিল যে ঢাকা বলতে আমরা একটু বেশি জানছি যে কেউ আজকে সেগুন বাগিচায় গেলেন, কেউ লাঠিসোঁটা নিয়ে হলো, আর আমি একদম সেই শেষ প্রান্তে তেতুলিয়াতে দেখতে পাচ্ছি না, ওরকম আমার কাছে মনে হয় না। কারণ আমার কাছে মনে হয় যে এখন ধরেন যে মির্জা ফখরুলের গাড়িতে হামলা হোক বা না হোক, সেটা ঢাকার অনেক বাইরে, সেটা ঢাকার অনেক দূরে, অনেক বাইরে। উনি তো বড় নেতা সেই হিসাবে, তারপর চলে আসছে। একটা সময় ছিল হয়তো চলে আসতো না। কাজে আমার কাছে মনে হয় এখন আর বোধহয় এটা কোনো বড় ইস্যু না। এবং আপনি দেখেন এই যে 2016 সালে যে স্থানীয় নির্বাচন হলো, ইউনিয়ন পরিষদ নির্বাচন মানে তো প্রত্যন্ত এলাকা নির্বাচন, সেগুলো তো আমাদের পত্রপত্রিকা চলে আসছে, কোথায় কি ঘটেছে না ঘটেছে সবই আমরা পত্রিকায় দেখেছি। কাজে আমার কাছে মনে হয় না যে আমার যে প্রশ্নটা থাকবে যেটা জনাব ওয়াহিদুজ্জামান বলছিলেন, এই যে ছবিগুলো আমরা দেখছি বা যে ভিডিওগুলো আমরা দেখছি, তাদেরকে কি আমরা তাহলে চিনতে পারছি যে এরা কি আসলে ওই দলেরই ব্যক্তি, নাকি ভাড়া করা, নাকি অন্য কেউ পাঠিয়ে বলছে যাও এটা লাঠিসোঁটা দিয়ে দুটো বাড়ি দিয়ে? এখন এটা নির্ভর করবে সঠিক তদন্তের উপরে, যে কথাটা আমি বললাম। কোনো ধারণা করা যায় যে না, ধারণা করে আসলে কথা না বলা ভালো, যেহেতু এভিডেন্স আছে, ভিডিও আছে, এখন অনেক জায়গায় সিসি ক্যামেরাও আছে। অনেক এখন ব্যক্তিগত বাড়িতে, প্রাইভেট বাড়িতে কিন্তু সিসি ক্যামেরা আছে, কোথায় কি ঘটছে না ঘটছে এটা পুলিশ যদি ইচ্ছা করে সব বের করে ফেলতে পারে। কারণ এটার দরকার হতে সঠিক তদন্ত করে আমি যেটা মনে করি এখনই শাস্তি দেওয়া দরকার। ইলেকশনের আর মাত্র আছে ঠিক 15 দিন। এটা কত সময় লাগতে পারে আপনাদের মনে রাখেন? না, এখন এটা বলে সাধারণত নিয়ম অনুযায়ী 24 ঘন্টায় তো চাচ্ছে। এক্স্যাক্টলি, যদি বলে 24 ঘন্টা পুলিশ দেবে। আমরা দেখলাম নিউজে। না, আপনি 24 ঘন্টার মধ্যেই সম্ভব, যেহেতু এই যে আমি যেটা বললাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি আছে, রিটার্নিং অফিসার আছে, পুলিশ আছে, আপনার এরা যদি অ্যাকশনে যায় তাহলে 24 ঘন্টার মধ্যে এটা সম্ভব। এবং যা ঘটবে যেই করে থাকুক না কেন, আমি বলছি না যে কোন দল করেছে, যেই করুক, এটা মানে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এখনই অ্যাকশনে যেতে হবে। কিছু আমাদের আইন অনুযায়ী শাস্তি দিতে হবে, না হলে পরিবেশটা ভালো হবে না। আর যদি পরিবেশ ভালো না হয়, যে ঘটনা ঘটবে, আপনার ভোটার টার্ন আউট কমে যায়। ইলেকশনের একটা বড় জিনিস হচ্ছে সংখ্যা তৈরি হলো, তো বিশ্বাসযোগ্য ইলেকশনের বড় জিনিস হচ্ছে ট্রাস্ট, পরিবেশ। যদি এটা এনশিওর করা না যায় তাহলে কিন্তু ভোটারদের উপস্থিতি কমে আসবে। যেটা জনাব মাহফুজুল করিম হিউম্যান রাইটস ওয়াচের একটা রিপোর্ট আপনি দেখেছেন, বাংলাদেশের সব গণমাধ্যমে আজকে এটা আসছে, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? তারা কিছু পর্যবেক্ষণ এখন তারা কিভাবে করেছে আমি জানি না, আমি তাদের মেথডটা দেখি না, আমি শুধু রিপোর্টটা পড়েছি। বিরোধী দলের অবস্থার ব্যাপারে কি নাজুক অবস্থা, তাদের আমি ওই রিপোর্টটা শুধু পড়েছি, আমি মেথোলজিটা সম্পর্কে আমার ভালো ধারণা নাই বা আমি পড়িনি। এগুলো তো পত্রপত্রিকা কিছুটা যে আসে নাই তা না, এগুলো কিন্তু পত্রিকায় আসছে। আজকে দেখলাম যে মাহবুবউদ্দিন খোকনের উপর বোধহয় হামলা হয়েছে, উনি বোধহয় গুলিবিদ্ধ হয়েছেন ওই অঞ্চলে। হ্যাঁ, তাই? হ্যাঁ, এটা আমি শুনলাম। এখন ওটা তো আমরা বিরতির সময় জানবার চেষ্টা করব, যদি আমাদের আমি যতটুকু জানি তার উপরে আমরা আরেকটু নিশ্চিত জেনে নিরাপদ আছেন, সুস্থ আছেন, যদি হসপিটাল আছেন আমি শুনলাম। কিন্তু যারা বোধহয় মনোনয়ন পায় না তারাই বোধহয় হতে পারে, আমি জানি না। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যেই হোক না কেন, হামলা কোনো অবস্থাতেই কাম্য না।
এবং যেই করে থাকুক শাস্তির আওতায় আনতে হবে, আইনের আওতায়। মানে আপনি যে তথ্য দিলেন আমরা বিরতির সময় যাচাইয়ের চেষ্টা করব। আমরা অনুষ্ঠান শুরু করবার আগে যেটুকু পেয়েছিলাম যে জনাব ওবায়দুল কাদের বলেছেন যে যে দলগুলো অভিযোগ করছে তাদের নিজেদের তৈরি, রিজভী সাহেব বলেছিলেন 150টার মতো হামলার ঘটনা ঘটেছে, আর বিভিন্ন রকম আলোচনা এই পর্যন্ত আমাদের কাছে তথ্য ছিল। আপনারটা আমরা যাচাই করার চেষ্টা করব। একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর সুপ্রিয় দর্শক, জনতন্ত্র গণতন্ত্র এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম জনতন্ত্র গণতন্ত্র আলোচনায়। জনাব মাহফুজুল করিম, আমরা বিরতির মধ্যেও একটু জানবার চেষ্টা করছিলাম পরিস্থিতি নিয়ে। হয়তো সন্ধ্যার দিকে আরও 1-2 জন প্রার্থীকে অভিযোগ করেছেন যে তারাও এই ধরনের অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হয়েছেন। তো যে কথা অধ্যাপক ওয়াহিদুজ্জামান রেখেছিলেন যে দেখেন, যদি ওনার বক্তব্য অনুযায়ী যে দলের ভেতর থেকে যদি এটা হতো তাহলে আরেকটা দলও শক্তিশালী, একটা পাল্টা একটা কিছু ব্যবস্থার একটা চিত্র সেখানে দেখা যেত। তা তো ঘটছে না। তাতে ওনার মনে হচ্ছে যে এটা আসলে অন্য কোনো কিছু কিনা, হয় দলের অভ্যন্তরে না হলে অন্য কেউ বিষয়টাকে তালগোল পাকানোর চেষ্টা করছেন কিনা, এরকম কি মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে আমি বলতে পারবো না, তবে একটা কথা বলি, একটা ইম্পর্টেন্ট কথা সম্মানিত উপাচার্য বলেছেন। একটা যেমন তিনি মনে করেন খালেদা জিয়ার মুক্তি চাইয়ে যারা পথে নেমেছে তারা কোড অফ কন্ডাক্ট, কিসের কোড অফ কন্ডাক্ট আমি জানি না, বোধহয় বিচারিক অর্থে বলছেন যে কারো কোনো বন্দি বা কারো যদি মুক্তি চেয়ে যদি আন্দোলন করা হয়, এটা কিসের কোড অফ কন্ডাক্ট ভঙ্গ আমি জানি না। এটা কোনো কোড অফ কন্ডাক্ট নয়, কারণ সারা জীবন আমি আইন আদালত নিয়ে ছিলাম। অতএব সেখান থেকে বলতেছি কেউ দাবি তুলতেই পারে, সেটা এইটা এই পয়েন্টে বেশি আমি বলবো না, আমি অন্যান্য পয়েন্টে আসি। তার কাছে মনে হচ্ছে যে আলটিমেটলি বিরোধী দল বোধহয় নির্বাচন করবে না, এই কথাটা ওনার কোট আন কোট, আলটিমেটলি তারা করবে না এরকম তার কাছে ধারণা হচ্ছে। আমি মনে করি এটা ঠিক নয়, কারণ যদি হতো তাহলে এত কিছুর পরেও তারা কেন বারবার বলবেন? কামাল হোসেন কালকেও বলেছেন, মির্জা ফখরুল বারবার বলেছেন যে আমরা যাই হোক না কেন, কাম হোয়াট মে, আমরা একেবারে শেষ পর্যন্ত আমরা নির্বাচনে থাকবো। অতএব এই কথাটা বলে বরং এটা যদি আমরা আমাদের পক্ষ থেকে অর্থাৎ টকশো ইত্যাদির মাধ্যমে যদি বলি আলটিমেটলি বোধহয় নির্বাচন হবে না, এরকম কোনো আশঙ্কা প্রকাশ করলে পরে একটা বিভ্রান্তি ছড়াইতে পারে। কারণ এখন পর্যন্ত মাঠে ঘাটে লোকে জিজ্ঞেস করে, আচ্ছা নির্বাচন হবে তো ভাই, এটা সাধারণ প্রশ্ন। সেখানে যদি আমরা যদি এটাকে একটু বাট্রেস দেয়ার দিস শঙ্কা আমরা যদি বলি যে না আলটিমেটলি তারা নির্বাচন করবে না, তাহলে এটা ঠিক হবে না। আরেকটা কথা, যে কথাটা উনি জোর দিয়ে বারবার বলেছেন, যে যারা মনোনয়ন পায় নাই তারা বঞ্চিত অংশ দলের করতে পারে। এখন মনোনয়ন পার নাই মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ডক্টর কামাল হোসেন, উনি চানই নাই এবং উনি নির্বাচন করবেন না। তাহলে ওনাকে যে এরা মানে কি কারণে উনি ওনার গাড়ি বহরের মধ্যে হামলা, আবার দুই দলেই কিন্তু খুব হাই আপস আছেন যারা করছেন না, বা হেভিওয়েট প্রার্থী যাদের বলে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে। তো ডক্টর কামাল হোসেন নির্বাচন করছেন না, তা অতএব প্রশ্নই আসে না যে তার বহরের মধ্যে তার লোকেরাই আক্রমণ করবে, এটা কোনো কার্যকারণ নাই। দ্বিতীয়ত এই মনে করেন জনাব মওদুদ বা ফখরুল ইসলাম আলমগীর, জনাব রব, আসম আব্দুর রব, মান্না, এরা কি কেউ মনোনয়ন পাওয়ার যোগ্য নয়? এরা তো যোগ্য প্রার্থী, এই জন্যই তো তারা মনোনয়ন পেয়েছে। তো তাদের বিরুদ্ধে কেউ যদি ক্ষিপ্ত হয়ে গিয়ে যদি আন্দোলন করে, সেটা তো ধোপে টিকবে না, অতএব কেউ আন্দোলন করবেও না। ফখরুল ইসলামকে কেন দেওয়া হলো মনোনয়ন? অতএব নিজেদের মধ্যে মনোনয়ন যারা পায় নাই তারা একটা আক্রমণ করে ফেললো, এইটা ঠিক না। এটা যেটা পত্রপত্রিকা পড়ে এবং মিডিয়ার প্রত্যেকটা ইয়েতে, ইলেকট্রনিক মিডিয়া বলুন বা প্রিন্ট মিডিয়া বলুন, সবখানে যেটা দেখা যাচ্ছে এবং আমরা আমাদের ব্যক্তিগত যোগাযোগে যা দেখতে পাচ্ছি, আক্রমণটা হচ্ছে সরকারি দলের পক্ষ থেকে হচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আন্তর্জাতিক উনি যেটা বলছিলেন যে অন্য পক্ষ তো যথেষ্ট শক্তিশালী, যদি তাই হতো তাহলে একটা প্রত্যুত্তর দিতেন বা এরকম। খুব সুন্দর কথা বলেছেন, অন্য পক্ষ যথেষ্ট শক্তিশালী। এখন অন্য পক্ষের যদি তাদের কৌশলী যদি হয় যে যতই মারো আর বকো যাই করো, ফিল্ড ছাড়বো না, মারো, মার খাবো, পাল্টা মার দেবে না, পাল্টা মার দিলে পরে তো না, পাল্টা মার যদি দেওয়া হয়, পাল্টা মার যদি ওরা যদি মায়ের যদি হয়তো একটা পর্যায়ে আল্লাহ না করুক চলেও যেতে পারে যে পাল্টাপাল্টি, তখন তো একেবারে রীতিমতো বিশাল রক্তপাত হবে। সেটা যেন না হয়, পাল্টাপাল্টি না করে তারা যদি কৌশল নিয়ে থাকে যে যতই মারো না কেন আমরা জবাব দিব না, এই পর্যায়ে জবাব দিব না, এই জন্যে তাতে করে ইলেকশন ভাঞ্চাল হয়ে যাওয়ার ওরা যদি মনে করে,
বিরোধী দলরা যদি মনে করে যে তাতে করে ইলেকশন বানচাল হওয়ার একটা আশঙ্কা রয়েছে। আর ইলেকশন বানচাল যে কে করতে চাইবে কে করতে চাইবে না এটা বোঝা বড় মুশকিল। তবে এই যে সর্বশেষ আমরা যে দুই একটা রিপোর্ট দেখেছি, আপনারা দেখুন সোহরাব হাসান সাহেব একজন অত্যন্ত জ্যেষ্ঠ সাংবাদিক প্রথম আলোর, কেমন উনি বোধহয় সহ সম্পাদক বা এরকম পরিচয়, তিনি আজকে প্রথম আলোতে একটা সাইন্ড আর্টিকেল লিখেছেন, সেটা হচ্ছে কি ফেনীতে নিজাম রাজ। উনি ওখানে গেছিলেন, গিয়ে 2-3 দিন থেকে ফিরে এসে তারপরে রিপোর্টটা লিখেছেন। নিজাম রাজ মানে ওখানে কাউকে বলা হয়েছে খবরদার কেউ বিরোধী দলের নামও নিতে পারবে না ইত্যাদি ইত্যাদি। তেমনি আমাদের আমি একটা শেষ করে নিই, মাননীয় আইনমন্ত্রীর সম্বন্ধে বলা হয়েছে, আজকে পত্রিকায় পড়লাম, তিনি বলেছেন কোট আন কোট এগেইন, মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক সাহেব, তিনি ব্রাউনবাড়িয়ার আখাউড়ার কনস্টিটিউয়েন্সি থেকে, তিনি বলেছেন 27 তারিখের পর তার এলাকায় কোনো বিরোধী কাউকে থাকতে দেওয়া হবে না। এই প্রসঙ্গেই তাহলে যায় যে কথাগুলো উনি বললেন, এই সমস্ত কথাবার্তার পরে মাঠের পরিবেশ কি থাকতে পারে ভালো? খুবই সংক্ষেপে আমরা একেবারে শেষের দিকে, যদি এটা বলে থাকেন কাউকে থাকতে দেওয়া হবে না, এটা একটা সিরিয়াস অন্যায়, এটা সিরিয়াস অন্যায় এবং ইলেকশন কমিশনের হাতে কিন্তু যথেষ্ট ক্ষমতা আছে। যদি এটা হয়ে থাকে বাতিল করতে পারে, আমি জানি না, ইয়েস, ইলেকশন কমিশন এই ধরনের প্রার্থিতাও বাতিল করতে পারে প্রয়োজন বোধে। আমরা দেখব, আমরা এখন দেখব যে ইলেকশন কমিশন কি অ্যাকশন নিচ্ছে। আমি যেটা বলবো আসলে সবাইকে ওরা কোট করে সংযত হতে হবে, সবাইকে সংযত হতে হবে এবং যে অভিযোগগুলো মানে এই দল বলছে এটা, এই দল বলছে, তা আমরা ধরে নিচ্ছি এগুলো অভিযোগ, যেখানে আমরা কিন্তু বারবার বলছি দাবি করছেন কেন, আমরা তো নিশ্চিতভাবে বলছি যে এগুলো অভিযোগ, এই অভিযোগগুলো কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা জানি না। এই জন্য এটা উচিত হলো তদন্ত করা এবং প্রয়োজন বোধে ইলেকশন কমিশনের নিজস্ব টিম গঠন করে তদন্ত করে, যদি ইলেকশন কমিশন কারোর উপর ডিপেন্ড করে না আসায়, তদন্ত করে এদেরকে শাস্তির আওতায় আনা দরকার। আর আমাদের মনে রাখতে হবে যে আসলে আমরা 10 বছর পর একটা ইনক্লুসিভ ইলেকশন দেখতে যাচ্ছি। ইনক্লুসিভ যদিও শব্দটা, হ্যাঁ, ইনক্লুসিভ শব্দটাকে আমি অবশ্য দুইভাবে দেখি, একটা হচ্ছে টোকেন ইনক্লুসিভনেস আর একটা হচ্ছে আপনার রিয়েলি ইনক্লুসিভ ইলেকশন। অন্তত এখন পর্যন্ত সবাই কাজটা এখন পর্যন্ত সবাই আছে, কাজেই আমাদেরকে আসলে একটা মানে সবাই যাতে শেষ পর্যন্ত নির্বাচনে থাকে এই জন্য একটা আস্থার পরিবেশ রাখা এবং একই সঙ্গে এই মানে যারা যে অন্যায়গুলো হচ্ছে, যে অনিয়মগুলো হচ্ছে, কোড অফ কন্ডাক্টের যে ভায়োলেশনগুলো হচ্ছে, পুলিশের একটা দায়িত্ব হচ্ছে প্রার্থী, তাদের সমর্থক, কর্মী, ভোটার প্রত্যেকের প্রোটেকশন দেওয়া। কাজে আমার কাছে আমি যেটা বিশ্বাস করতে চাই, যেটা বলতে চাই যে পুলিশ যাতে তার দায়িত্ব ঠিকমতো পালন করে এবং আমরা একটা মানে একটা শান্তিপূর্ণ, একটা সুন্দর, একটা বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চাই। অধ্যাপক ওয়াহিদুজ্জামান, আপনার কাছে আলাদা কোনো প্রশ্ন নেই এইগুলোর, এবং শুধু একটু যোগ করি, আপনি কোন শঙ্কার জায়গা বা কেউ শেষ পর্যন্ত থাকবেন এমন সময়? আমি আসলে কতগুলো কথা এভাবে বলি নাই। নাম্বার 1 হলো যদি রাজনৈতিক আচরণ বলি, কোড অফ কন্ডাক্ট বলি, ডেফিনেটলি একজন রাজবন্দির বেলায় ভিন্ন কথা, বা একটা মামলার ট্রায়াল চলছে সেখানেও এক কথা। একজনের যদি দুর্নীতির মামলা দেশের সর্বোচ্চ আদালতে কনফার্ম হয়ে যায়, সেইটা রাজনৈতিক কর্মসূচির এজেন্ডা করা যায় না। আমিও আইনের ছাত্র, এটা কোনো কোড অফ কন্ডাক্টে পড়ে না, কারণ তার কিন্তু এই সাজা কেউ তাকে মুক্তি দিতে পারবে না রাষ্ট্রপতি বিশেষ ক্ষমায়, কিন্তু তার এই যে সাজা সেট করার ক্ষমতা রাষ্ট্রপতিরও নাই। তাহলে নির্বাচনের মধ্য দিয়ে যদি কোনো কিছু উল্টে যায় তাহলেও তো তার সেটা করার উপায় নেই। সুতরাং এটা একটা আমি বললাম যে না, উনি যেহেতু কথাটা বললেন যে এই কথাটা, এটা অবশ্যই যদি আমরা বলি তুলে ধরি যে তাকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে মিথ্যা মামলা দিয়ে, এই কথাটা একটা ভুল এবং এটা অপপ্রচার এবং এটা অবশ্যই আচরণবিধির পরিপন্থী। নির্বাচনের কোড অফ কন্ডাক্টের নাম্বার 2 আপনি আসেন, আমি এক এক করে যারা বলছে যে কালকে তারা মুক্তি দিয়ে দেবে 2 তারিখ 1 তারিখ, তারা বলছে এটা তাদের অবশ্যই কোড অফ কন্ডাক্টের পরিপন্থী। নাম্বার 2 যে কথাটা বলছেন যে নির্বাচনে একেবারে শেষ দিকে যোগসূত্র, আমি যোগসূত্র আসি, শোনেন, আমার বুঝতে হবে যে নির্বাচনটা হওয়ায় কাদের লাভ, না হওয়ায় কাদের লাভ। যারা ক্ষমতায় আছে তারা ডেফিনেটলি চাইবে নির্বাচনটা হোক, কারণ নির্বাচন যদি না হয়, বানচাল হয়, তাহলে দেশে একটি অসাংবিধানিক অবস্থার সৃষ্টি হবে, রাষ্ট্রীয় অচল অবস্থার সৃষ্টি হবে। সেখান থেকে অধ্যাপক ডক্টর ওয়াহিদুজ্জামান, যে কথা বলছি যে আমাদের সকলের সহনশীল আচরণ করতে হবে এবং কোড অফ কন্ডাক্ট মানতে হবে, আর ব্লেম গেমকেও বন্ধ করতে হবে। ডক্টর আব্দুল আলিম এবং জনাব মোফাজ্জল করিম, আপনাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে থামতে হচ্ছে, সময়ের একটা ঘাটতি সবসময়ের জন্যই থেকে যায়। আগামী সন্ধ্যায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। শুভরাত্রি।